আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি এই 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ ড্যাশ পোয়েট অফ বাঙালি লিটারেচার। এটা সবাই পারবো। নাউন কে পোয়েট, কেমন পোয়েট, ফেমাস পোয়েট বা গ্রেট পোয়েট। এ নাম্বারে তো কারো কোনো সমস্যা নেই। আজকে আমাদের মডিফায়ারের ক্লাস নাম্বার কত? মেবি 8 অর মেবি 7, আমার মনে নাই, সিরিয়াল দেখলে মনে করবে 8 বা 7। যাকগে, সো এতদিন যারা মডিফায়ারে ক্লাস করো নাই, অবশ্যই প্রিভিয়াস ক্লাস 1 নাম্বার থেকে করতে হবে। ইউটিউবে লিঙ্ক আছে, আমি প্রত্যেকটা দিন ক্লাসে লিঙ্ক দিয়ে দিই, প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ, সো নাউনকে মডিফাই করতে বললে এই যে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করতে হয়, তাইলেই মডিফাই হয়ে যায়। কেমন পোয়েট, ফেমাস পোয়েট, কেমন পোয়েট, গ্রেট পোয়েট, ওয়েল নোন, রিনাউন্ড পোয়েট, যে যেটা লেখছো হয়ে যাবে। আচ্ছা, এই প্যাসেজটা পারার জন্য স্টুডেন্টস তোমাদের আগে একটু বলে নি, এটা সলভ করার আগে, এই প্যাসেজটা পারার জন্য জাস্ট তোমার ভোকাবুলারি জ্ঞান এবং গ্রামারের জ্ঞান থাকলেই হবে না। এই প্যাসেজটা পারার জন্য তোমাকে রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে জানতে হবে। এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমরা তো গ্রামার পড়ে আসছি, ভোকাবুলারি নিয়ে আসছি, রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে কেমনে জানবো, এটা তো সিলেবাসে নাই। তাহলে আমি বলবো, তাহলে যদি তুমি রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে না জানো, এটা তোমার ব্যক্তিগত দোষ। কেন? কারণ বাংলা বইতে ক্লাস 7-8 থেকে বা আরো আগে থেকে তোমার রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, বিভিন্ন কবিতা ইনক্লুডেড থাকে, সেখানে কবি পরিচিতি দেওয়া থাকে। আর অবশ্যই বাংলা বইতে তো যে কোনো জায়গা থেকে MCQ আসে। সো তোমার এই MCQ বা নৈবর্তিক প্রশ্ন পারার জন্য হলেও তোমাকে অবশ্যই রবীন্দ্রনাথের কবি পরিচিতি জীবনে কোনো না কোনো বার পড়া উচিত। যে কিনা সিনসিয়ার স্টুডেন্ট, সে অবশ্যই রবীন্দ্রনাথের কবি পরিচিতি পড়ছে। তো যে রবীন্দ্রনাথের কবি পরিচিতি পড়ছে, সেই কেবল এই প্যাসেজটা মোটামুটি উত্তর করতে পারবে। যে জীবন ও রবীন্দ্রনাথের কবি পরিচিতি পড়ে নাই, রবীন্দ্রনাথ সম্পর্কে কিচ্ছু জানে না, সে এই প্যাসেজও কিচ্ছুই জানবে না। ফর এক্সাম্পল, যে রবীন্দ্রনাথের কবি পরিচিতি পড়ছে, সে জানে যে রবীন্দ্রনাথ 8-10 জন মানুষের মতো লেটে দেরিতে স্কুলে যায় নাই। রবীন্দ্রনাথ অনেক কম বয়সী, অনেক ছোট বয়সে, কম বয়সে সে স্কুলে গেছে। রবীন্দ্রনাথ কোনো গরিব ঘরের সন্তান না, সে ছিল জমিদার বংশ বা বড়লোক ঘরের সন্তান। এই তথ্যগুলা রবীন্দ্রনাথের কবি পরিচিতিতে আছে। তারপরে সে অল্প বছর বয়সেই, সে 8 বছর বয়সেই সে তার প্রথম উপন্যাস লেখছে। এটা সব কবি পরিচিতিতে আছে। প্লাস উপন্যাস লেখার পর তার উচ্চ লেখাপড়ার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এগুলোও মোটামুটি যারা কবি পরিচিতি নিয়ে ঘাটাঘাটি করে তারা জানে রবীন্দ্রনাথের বিষয়টা। বিদেশে চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ একটা ফেমাস ফ্যামিলি বা একটা নোবেল ফ্যামিলির সন্ধান পায়, যেখানে রবীন্দ্রনাথ লজিং থাকছে। তারপরে সেখানে গিয়ে রবীন্দ্রনাথ ডিবেট উপভোগ করছে। আবার এই সব বিষয়, এই যে রবীন্দ্রনাথ বিদেশের কালচার ডিবেট উপভোগ করে বা বিদেশের ফেমাস ফ্যামিলির সাথে লজিং এ থাকে, মানে বিদেশি কালচারের সাথে যে রবীন্দ্রনাথ একটা অ্যাডপ্ট হয়ে যাচ্ছে, খাপ খাইয়ে যাচ্ছে, এগুলা ডেসক্রাইব করে রবীন্দ্রনাথ আবার তার বাসায় একটা চিঠি লেখে। আবার এই চিঠি লেখা দেখে রবীন্দ্রনাথের ফ্যামিলি মনে করে, আল্লাহ, আমার পুলায় তো বিগড়ে গেছে, বিদেশের বাতাস লাগছে, বিদেশের এলিট সোসাইটির বাতাস লাগছে, ছেলে তো মনে হয় এখন বিদেশের প্রেমে বিদেশেই থাইকা যাবে, মনে হয় বিদেশেই বিয়া শাদী করে ফেলবে। এই ভয় পায়া খুব তাড়াতাড়ি রবীন্দ্রনাথের মা করছে এবার রবীন্দ্রনাথের ডাক দিয়া দেশে ফিরে নিয়ে আসছে। এই ঘটনাগুলা কিন্তু রবীন্দ্রনাথের জীবনের মধ্যেই আছে। তো যারা কিনা এই ঘটনাগুলা জানো, অনেক সময় রিয়ারেঞ্জে রবীন্দ্রনাথের জীবনী চলে আসে। তো রবীন্দ্রনাথের জীবনী বাংলায় হোক, ইংরেজিতে হোক, সব জায়গায় আসে। যারা ন্যূনতম লেখাপড়া করো তারা কিন্তু এই বিষয়গুলা জানো। ঠিক আছে, যারা এই বিষয়গুলা জানো তাদের কাছে প্যাসেজ পারা 1-2 এর ব্যাপার। কিন্তু যারা বিষয়গুলা জানো না, তাদের কাছে প্যাসেজটা কিন্তু কঠিন হবে। 2016 সাল, আমি 2016 সালে ইন্টার পরীক্ষা দিয়েছি, এটা আমার কোশ্চেন। ঠিক আছে, তো আমার একটা সফট কর্নার আছে সবসময়। 2016 সালে আমি ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, এটা আমার কোশ্চেন। আর বলা বাহুল্য, 2016 সালে প্রথম মডিফায়ার এক্সাম হয়। 2015 সালে মডিফায়ার ছিল না, 2016 সালে প্রথম মডিফায়ার এক্সাম। আর আমি প্রথম ব্যাচ ছিলাম যে মডিফায়ার এক্সাম এই কোশ্চেনটা উত্তর করেছিলাম। ঠিক আছে, এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, যেহেতু বুঝাইলাম তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, একটু ইনকল মেসেজ দেখে নেই।
ওয়ালাইকুম আসসালাম সুলতান আপু। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না তো মিম আপু, যদি স্ক্রিন দেখা না যায় তাহলে তুমি একবার লিংক থেকে বের হয়ে সবকিছু রিফ্রেশ করে আবার লিংকে ঢুকো। এটা তোমার টেকনিক্যাল ফল্ট, ঠিক আছে? আমি সব ইসের মাধ্যমে যুক্ত আছি, মানে দুই তিনটা ডিভাইসের মাধ্যমে যুক্ত আছি, সো আমার এখানে সবকিছুই ক্লিয়ার। সাউন্ড অ্যাজ ওয়েল এজ স্ক্রিন ইজ ক্লিয়ার, পারফেক্ট। এইবার দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর এ নাম্বারে অবশ্যই দিব GREAT, গ্রেট পয়েন্ট অফ বেঙ্গলি লিটারেচার, বাঙালি সাহিত্যের একজন গ্রেট পয়েট। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন এ ড্যাশ ফ্যামিলি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখানে রবীন্দ্রনাথের স্টোরি জানে না, দেখে এখানে লেখে পোর ফ্যামিলি। চিন্তা করা যায়, কাজী নজরুলের মতো রবীন্দ্রনাথেরও পোর ফ্যামিলিতে বানায় ফেলছে। অনেকেই লেখে হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি এট জোড়াসাঁকো, কলকাতা। যে পোর লিখবে তারই 100-150 কাটা। রবীন্দ্রনাথ কখনো গরিব ঘরে জন্মায়, সে রিচ ফ্যামিলি। আর জমিদার পরিবারে, জমিদার তো লিখতে পারবো না আমরা, আমরা লিখবো রিচ ফ্যামিলি। অথবা NOBL, সম্ভ্রান্ত পরিবারে জন্মাইছে। তো তোমাকে বি নাম্বারে বলছে প্রি মডিফাই দা নাউন। নাউন কোনটা ফ্যামিলি? নাউন ফ্যামিলিকে কেমন দিয়ে জিজ্ঞেস করো, কেমন ফ্যামিলি? অবশ্যই সম্মানিত ফ্যামিলি, নোবেল ফ্যামিলি। A আর B তে কারো কোনো, আমি নাম্বার পর্যন্ত পড়ে তারপরে কোশ্চেন নিব। হি ওয়েন্ট টু স্কুল, পোস্ট মডিফাই দা ভার্ব। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনটা? ওয়েন্ট। সে স্কুলে গেছিল। কোন সময় স্কুলে গেছিল? নর্মাল এইজে, নাকি লেট এইজে, নাকি আর্লি এইজে? অবশ্যই যারা কিনা কবি পরিচিতি জানে, যারা সবাই জানে রবীন্দ্রনাথ কিন্তু আর্লি, একটু আগে স্কুলে গেছিল। দেখো, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বের সাথে এলওয়াই যুক্ত থাকে, আর আর্লি এর সাথেও কিন্তু এলওয়াই যুক্ত। সো সেই হিসেবে সি নাম্বারটা হচ্ছে EARLY, আর্লি। এই A নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার হুবাহু আমার 1 নাম্বার ক্লাস থেকে কমন পড়ছে। যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই মডিফায়ার ক্লাস 1টা করে নিবা, ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয়ে থাকে। সো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। স্কুল টু, এগুলা তো ভার্ব না, ওয়েন্ট ভার্ব। তাহলে সে গিয়েছিল, গিয়েছিল যে হি ওয়েন্ট টু স্কুল, সে গিয়েছিল। এই ভার্বকে প্রশ্ন করতে হবে সে কোন সময় স্কুলে গিয়েছিল, কোন সময়? আগে, নাকি রাইট টাইমে, নাকি আর্লি? তাইলে কিন্তু আর্লি হয়ে যায়। এখানে আমরা রেগুলারলি, অনেকে রেগুলারলি দিতে পারো, রেগুলারলি কোনো উত্তর হবে না, কারণ আমি আগেই বলেছি এটা জরিনা, সাব্বির, রিপন, এরা তাদের প্যাসেজ আসে নাই, এরা রবীন্দ্রনাথের প্যাসেজ আসছে। আর যেহেতু রবীন্দ্রনাথের প্যাসেজ আসছে, এখানে যে প্রশ্ন করছে, যে কোশ্চেনটা করছে, সে এক্সপেক্ট করতেছে তুমি রবীন্দ্রনাথের স্টোরিটা জানো। এখন যদি না যাই না, উল্টা পাল্টা লেখো, তাহলে এখানে নাম্বার কাটার সম্ভাবনা আছে। যদি কেউ এখানে রেগুলারলি দাও, তার কিন্তু উত্তর ভুল না, অর্থগত দিক দিয়ে, গ্রামারগত দিক দিয়ে বোথ আর কারেক্ট। এটা যদি সাব্বিরের প্যাসেজ হইতো, এটা যদি রানার প্যাসেজ হইতো, তোমাকে নাম্বার দিয়ে দিত। কিন্তু রবীন্দ্রনাথ প্যাসেজ দেখে এখানে নাম্বার দিতেও পারে, রেগুলারলি লিখলে নাও দিতে পারে। কিন্তু আর্লি যদি কেউ লেখো, তাহলে 1 ফুটও নাম্বার কাটবে না। আর আর্লি লিখলে রবীন্দ্রনাথের জীবনের সাথে মিলে যাবে। আর্লি মানে কি? আগে। হি ওয়েন্ট টু স্কুল আর্লি, সে আগে স্কুলে গেছিল, আর ইট ইজ ট্রু, এটা সত্য। আশা করি সি নাম্বার বুঝছো। আমি ই নাম্বার পর্যন্ত করে কোশ্চেন নিব। হি রোট হিজ ড্যাশ ভার্স এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে সে তার প্রথম লেখছে, উপন্যাস লেখছে, ভার্স লেখছে। এটা সবাই জানি। কই থেকে জানি? তার কবি পরিচিতি থেকে জানি। সো প্রথম ইংরেজি কি? প্রথম, FIRST, ফার্স্ট। এখানে ডি নাম্বারে লিখতে বলছে কি? দেখো, প্রি মডিফাই দা নাউন। গ্যাপের আগে হিজ আছে, হিজ নাউন না। গ্যাপের পরে ভার্স আছে, উপন্যাস। এই ভার্স হচ্ছে নাউন। তাহলে জিজ্ঞেস করব কেমন উপন্যাস? কেমন উপন্যাস সে 8 বছর বয়সে লিখেছিল? কেউ লিখতে পারো সুন্দর উপন্যাস, এ বিউটিফুল ভার্স। এটা তো যাবে না, কারণ 8 বছর উল্লেখ আছে। তার মানে রবীন্দ্রনাথ 8 বছর বয়সে সুন্দর উপন্যাস লেখে নাই, জীবনের প্রথম উপন্যাস লিখছে। আর এই জিনিসটা তুমি জানবা কই থেকে? এই জিনিসটা জানবা কবি পরিচিতি থেকে। তো এখানে যারা কবি পরিচিতিটা জানো না রবীন্দ্রনাথের, তারা কিন্তু দোষী, তারা কিন্তু পাপী। কারণ তোমরা 12th ক্লাসে পড়ো বা 11th ক্লাসে পড়ো, আর রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের পরিচিত করানো হয় 5-6 থেকে। তো এই পর্যন্ত যারা কিনা গ্যাপ রাখছো রবীন্দ্রনাথ সম্পর্কে, জানাটা গ্যাপ রাখছো, নলেজ গ্যাপ রাখছো, তারা কিন্তু আসলেই গিলটি, ঠিক আছে? সো এখানে অবশ্যই ডি নাম্বার হবে, FIRST। কেমন ভার্স? ফার্স্ট ভার্স,
ঠিক আছে। আর নাউনকে যেহেতু অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করে, অ্যাডজেক্টিভের সংখ্যা কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। 4 নম্বরে কি বলছি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। সংখ্যা FIRST, ফার্স্ট মানে সংখ্যা, তার মানে অ্যাডজেক্টিভ হিসেবে ডি নাম্বার মিলে গেছে। ওকে, এবার লাস্ট ওয়ান, ই নাম্বার পর্যন্ত পড়বো। এট দ্য এজ অফ 17, এই যে 8 বছরে প্রথম উপন্যাস লিখছে। 17 বছর বয়সে কি করছে দেখো, হি ওয়েন্ট টু লন্ডন। যে বাপ মাই বিদেশে পাঠিয়ে দিয়েছে হার স্টাডিজ এর জন্য। হি ওয়েন্ট টু লন্ডন, ড্যাশ স্কুল দেয়ার। আচ্ছা, সে লন্ডনে স্কুল দেয়ার, লন্ডনের স্কুল। আচ্ছা, লিখতে কইছে কি নাম্বারে? ই নাম্বারে ভুগি চুগি কি কইছে দেখবো না, দেখবো ইনফিনিটিভ আছে কিনা। এইটা আমার 2 নাম্বার ক্লাস থেকে হুবাহু কমন। সবাই যারা নতুন ভর্তি হইছো, মডিফায়ারের 1 থেকে 4 নাম্বার পর্যন্ত ক্লাস হেভস করবা। যদি হেভস করতে পারো তাহলে দেখবা সব কোর্সের হুবাহু কমন। যারা অলরেডি ক্লাস করছো তারা জানো, সো যারা করো নাই তারা করে ফেলবা। ইনফিনিটিভ মানে তোমার সম্পূর্ণ লাইনকে, এই যে এই লাইনকে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করতে হয়, তাইলে ইনফিনিটিভের উত্তর পাওয়া যায়। তাইলে হি ওয়েন্ট টু লন্ডন, দ্যাট স্কুল দেয়ার। সেই স্কুলে মানে লন্ডনে গেছিল, স্কুলে কি হইতে? স্কুলে অবশ্যই ভর্তি হইতে গেছিল। ভর্তি হয় ইংরেজি কি? অ্যাডমিট। তোমরা এখন কলেজে 26 ব্যাচ ভর্তি হইতেছো, যারা 26-এর আসো 26 ব্যাচ ভর্তি হইতেছো, অ্যাডমিট হইতেছো না? সো ভর্তি কি অ্যাডমিট? সেও লন্ডনে গেছিল স্কুলে অ্যাডমিট হইতে। ইনফিনিটিভ মানে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করার পর অ্যাডমিট পাইলাম। এখন অ্যাডমিটের আগে ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী ভার্বের আগে একটা টু অ্যাডমিট বসিয়ে দিব, তাইলে উত্তর শেষ। যারা ইনফিনিটিভের নতুন ক্লাস করতেছো অবশ্যই মডিফায়ারের পূর্বের রেকর্ড ক্লাসগুলো করে নিবা, ইউটিউবে আছে, আমি লিংক রাতে দিয়ে দিব। সো উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করলে হি ওয়েন্ট টু লন্ডন, লন্ডনে গেছিল। কেন গেছিল? স্কুলে। স্কুলে কেন গেছিল? ভর্তি হইতে। পোলাপান ভর্তি ইংরেজি কি? অ্যাডমিট। আর অ্যাডমিটের আগে ইনফিনিটিভ থেকে টু অ্যাডমিট, দ্যাটস ইট। এই নাম্বার পর্যন্ত পড়াইলাম। এবার কার কি কোশ্চেন আছে আমি এখন কোশ্চেন নিব। এবার পিন কল মেসেজ আমি তাকাইলাম, এতে কি পর্যন্ত কার কি কোশ্চেন আছে, আর যদি বুঝে থাকো সবকিছুই লেখো, মানে ফিডব্যাক দাও কতটুকু বুঝলা বা কি কোশ্চেন। আচ্ছা, আবারও সালাম দিছো না? ঠিক আছে, ফারিয়া, তাসিন ভাই, তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ঠিক আছে, ওটা ই টু স্টাডি, হ্যাঁ টু স্টাডি স্কুল। আচ্ছা, স্কুল, আচ্ছা টু স্টাডি, স্টাডি মানে লেখাপড়া করা। তো লেখাপড়ার সাথে মানে একটা এমন কিছু হবে যেটা লেখাপড়া করা যায়। যেমন আই স্টাডি এ বুক, আই স্টাডি ইন ফিলোসফি, আই স্টাডি ইন ম্যানেজমেন্ট, আই স্টাডি ইংলিশ, আই স্টাডি স্কুল। এটা যায় না। স্কুলে মানুষ লেখাপড়া করে, কিন্তু স্কুল তো কোনো সাবজেক্ট না যে লেখাপড়া করা যায়। স্কুল একটা প্রতিষ্ঠান, এটাই মানুষ ভর্তি হয়। স্কুলে ভর্তি হয়ে মানুষ লেখাপড়া করে ইংরেজি নিয়ে, মানুষ লেখাপড়া করে সায়েন্স নিয়ে। তো আমার কাছে টু স্টাডিটা অ্যাপ্রোপ্রিয়েট না। অনেকে রাইট দিতে পারে, কিন্তু আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট না। এই যে লার্ন, স্টাডি, এগুলা যাবে না স্কুলের সাথে। লার্ন যাইতো যদি লেখা থাকতো টু লার্ন ইংলিশ, টু লার্ন ম্যাথমেটিক্স। ওকে, আশা করি বুঝতে পারছো মিতু এবং ফারিহা। সো এটা অনেকে রাইট দিতে পারে, আই ডোন্ট নো, বাট আমার কাছে ফর মি ইট ইজ নট রাইট, নট কারেক্ট সেন্টেন্স। ওকে, সো বলে দিছি স্টাডি লার্নের বিষয়টা। আচ্ছা, নুসরাত আপুর ক্লিয়ার? স্যার এই নাম্বারটা বুঝতে পারি নাই। ঠিক আছে, এই নাম্বারটা বুঝিয়ে দিব। রিয়া আপু কি রেগুলার ক্লাস করছো, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস 1 2 3 4? যদি করে থাকো তাহলে বুঝতে পারবা। এট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডন গিয়েছিল। তাহলে রিয়া আপু যেহেতু সব ক্লাস করছো, ইনফিনিটিভ তো তুমি জানোই। ইনফিনিটিভ মানে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করতে হবে লাইনকে। উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করার পর যেটা উত্তর আসবে তার আগে টু বসাই দিতে হবে, তাই না? এটাই তো। তাইলে সে লন্ডনে গেছিল, কেন গেছিল? এখানে আবার স্কুল লিখে দিছে, তার মানে সে লন্ডনের একটি স্কুলে গেছিল। লন্ডনের স্কুলে কেন গেছিল রিয়া? ভর্তি হইতে গেছিল। তো ভর্তি ইংরেজি কি রিয়া? অ্যাডমিট। এই অ্যাডমিট লিখলাম। আর ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী যেটা লিখবো তার আগে টু বসাবো, টু অ্যাডমিট এইটা। আর স্টাডি এবং লার্ন আমার নজরে কেন রাইট না, এটা আমার নজরে, মাই পার্সোনাল পার্সপেক্টিভ, কেন রাইট না সেটা আমি বলে দিয়েছি। আশা করি রিয়া তুমি বুঝতে পেরেছো। ওকে, এবার বাকি 5টা। হি ওয়াজ পুট মানে তাকে রাখা হয়েছিল, এটা প্যাসিভ সেন্টেন্স। হি ওয়াজ পুট
আপ ইন এ লজিং হাউস, ওই যে বলছিলাম না তারে লজিং এ রাখছে। লজিং, সে যেহেতু তোমার কি জোড়াসাঁকো ঠাকুর পরিবার মানে নবাব বংশের ছিল সে, হ্যাঁ সে তার নবাব পরিবারের ছিল। সে যেহেতু এরকম নবাব পরিবারের ছিল, তাই সে বিদেশে যার বাসায় লজিং থাকতো সে খুব ভিআইপি বা নোবেল পার্সন ছিল, ঠিক আছে। হি ওয়াজ, কারণ একজন নবাব পরিবারের বংশের লোক তো আর এরে গেরে যার তার কাছে থাকবে না, তাই না। হি ওয়াজ পুট আপ ইন এ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ ভ্যাশ কোচ মিস্টার স্কট। তাহলে মিস্টার স্কট অবশ্যই একজন কেমন কোচ হবে, তোমাকে লিখতে বলছে প্রি মডিফাই দ্য নাউন, অবশ্যই কোচ মিস্টার স্কট এটা নাউন। তো মিস্টার স্কট একটা কোচ ছিল, কেমন কোচ ছিল, লিখতে পারো স্কিলড মানে দক্ষ, অথবা লিখতে পারো তুমি এক্সপেরিয়েন্সড, EXPERIENCED এক্সপেরিয়েন্স। ভাই বা স্যার এগুলা কি লিখলেন, মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে যদি যায়, কেমন কোচ ভাই, ফেমাস কোচ। ফেমাস কোচ লিখলো নাম্বার পাবা, কারণ এতটুক তোমার কমন সেন্স খাটাইতে হবে। রবীন্দ্রনাথ যেহেতু জোড়াসাঁকো ঠাকুর পরিবারের রিচ বংশে জন্মাইছে, সে উল্টা পাল্টা কোনো কোচের কাছে যায় নাই, সে একটা ফেমাস কোচ মানে একটা পরিচিতি কোচ বা একটা ভালো কোচের কাছেই গেছে। গুড কোচ লিখলেও মন্দের ভালো হয়ে যেতে পারে, হয়ে যাবে, কিন্তু সব থেকে নর্মালের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে FAMOUS ফেমাস কোচ, FAMOUS ফেমাস কোচ। অথবা ফেমাস না লিখতে চাইলে ভালো উত্তর হচ্ছে স্কিলড, এক্সপেরিয়েন্সড, যে যেটা লেখো। মাসুদ ভাইয়ের তোমার যদি দেখা যায় না থেকে, তুমি আবার এই গ্রুপ থেকে লিভ, সরি লিঙ্ক থেকে লিভ নাও, কলটা কেটে দাও, আবার লিঙ্কে যুক্ত হও, তাহলে আশা করি তোমার টেকনিক্যাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম এই নাম্বারটা ফেমাস কোচ। হি ওয়াজ লাকি, কে লাকি, রবীন্দ্রনাথ। কেন রবীন্দ্রনাথ লাকি, টু ড্যাশ এন ইংলিশ ফ্যামিলি অফ স্কট। আমি বিদেশে গেছি, কথার কথা আমি রবীন্দ্রনাথ, আমি আমার বাপ মার খুবই পছন্দের ছেলে। আমার বাপ মা জমিদার বংশ, আমারে কখনো বাইরের দেশ দেখতে দেয় নাই, ফার্মের মুরগির মতো আমারে পালছে, ঠিক আছে, কারণ বড় লোক মানুষ, বাসায় বাসায় থাকছি, গাড়ি ছাড়া আমি পা ফেলি নাই রাস্তায়, বড় লোক আমি, কথার কথা। সো আমাকে হুট করে 17 বছর বয়সে লন্ডনে পাঠিয়ে দিছে। তো আমি তো দুনিয়া চিনি না, লন্ডনে পাঠিয়ে দিল, কিন্তু ওই লন্ডনে যায়া আমি যদি স্কটের মতো একজন ফেমাস ব্যক্তিকে পাই, স্কটের মতো একজন ফেমাস ব্যক্তিকে যদি পাই, তাহলে আমি অবশ্যই লাকি হব না। হি ওয়াজ লাকি ড্যাশ অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট। মিস্টার স্কটের মতো একজন ইংরেজি ফ্যামিলি পেয়ে সে লাকি। পুলাপান পাওয়া ইংরেজি ইন্টারে পড়ো, জানো না, অসম্ভব, সবাই জানো পাওয়া ইংরেজি গেট। যেহেতু ইনফিনিটিভ লিখতে কইছে, জি নাম্বার দেখো, এতটুকু পড়ার সময় নাই, যেহেতু ইনফিনিটিভ লিখতে কইছে, গেটের আগে টু, অ্যান্সার হবে টু গেট। টু গেট অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট। আশা করি জি নাম্বার বুঝতে পারছো। না বুঝতে পারলে বা কারো কোনো সমস্যা থাকলে ওয়েট করো, সব যে নাম্বার পড়িয়ে তারপরে প্রশ্ন নিব। He also visited the House of Parliament. House of Parliament এ গেছে রবীন্দ্রনাথ। পার্লামেন্টে গিয়ে কি করছে, ড্যাশ গ্ল্যাডসন and John Bright's debate on Irish rule। একটা ডিবেটে সে গেছে, একটা ডিবেটে গেছে। ডিবেটটা কাদের মধ্যে ছিল, জনের মধ্যে ছিল আর গ্ল্যাডসনের মধ্যে ছিল। ডিবেটটা কি বিষয়ে ছিল, আইরিশ রুলের বিষয়ে ছিল। এই ডিবেটটা হইছে কই, কই রে, এই যে জায়গা, এই ডিবেটটা হইছে কই, হাউস অফ পার্লামেন্টে ডিবেটটা হইছে। তো হাউস অফ পার্লামেন্টে ডিবেটটা হইছে কার মধ্যে, গ্ল্যাডসন আর জনের মধ্যে। কি নিয়ে হয়েছে, আইরিশ রুল নিয়ে হয়েছে। এখন তুমি চিন্তা করো, তুমি হাউস অফ পার্লামেন্টে তো ডিবেট দেখতে গেছো, ঠিক আছে, ডিবেট কি করতে গেছো, দেখতে গেছো, কিন্তু দেখো বলো তো দেখি, ডিবেট কি আসলে মানুষ দেখে না মানুষ শোনে? দেখে ঠিক আছে, কিন্তু ডিবেটটা আসলে মানুষ শোনে। মানে ডিবেটটা কোনো অভিনয় না যে আমি দেখবো প্লাস শুনবো মজা পাবো, না, ডিবেটটা কিন্তু মানুষ শোনে। তো এখানে দেখা না লেখে যারা শোনে লিখবে তাদেরটা সুন্দর বেশি। অথবা আরেক দল পুলাপান থাকতে পারো, স্যার ডিবেট আমি দেখবো না, ডিবেট আমি শুনবো না, ডিবেট আমি এনজয় করব, তাদেরটাও হবে।
এইবার দেখো এইচ নাম্বারটা এত ভুগিঝুঁকি বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এইচ নাম্বার। হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, সে হাউস অফ পার্লামেন্টে গেছে কি করার জন্য? এই যে দেখো কি লিখতে বলছে, ইনফিনিটিভ লিখতে বলছে, 3টা ইনফিনিটিভ আসছে 2016 সালে আমার পরীক্ষায়, 3টা ইনফিনিটিভ আসছে। তো ইনফিনিটিভ যেহেতু লিখতে বলছে তাহলে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। তাইলে সে হাউস অফ পার্লামেন্টে গেছে কি জন্য গেছে? এই গ্ল্যাডসন আর জনের ডিবেট দেখতে গেছে। ওই যে দেখতে চলে আসে, দেখতে বলা যাবে না, বলতে হবে শুনতে গেছে। শোনা ইংরেজি কি? HEAR, হেয়ার। তাহলে যারা টু হেয়ার দিবে তাদেরটা রাইট। অথবা শোনা দেখা কিছুই বলবে না, এনজয়। তা হাউস অফ পার্লামেন্টে গেছে ডিবেটটা এনজয় করতে, তাহলে ENJOY, এনজয়। যারা টু এনজয় দিবে তাদেরটা রাইট। আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরও এই নাম্বারের সমস্যা থাকলে বলবা। আর 2টা আছে, তারপরে আমি কোশ্চেন নিব। আই নাম্বার, এখন খেয়াল করো, সে লাকি কারণ স্কটরে পাইছে, আবার হাউস অফ পার্লামেন্টে যাইতে পারছে, বাবারে বাবা, ডিবেটও দেখতে পারছে। তো এগুলা সে তো ওই জমানায় তো ফোন ছিল না, তাহলে এগুলা কি করবে? সে তার ফ্যামিলিকে পত্র লিখে জানাবে না? এগুলা সম্পর্কে বর্ণনা করে ফ্যামিলিকে পত্র লিখে জানাবে। এই জিনিসটাই হয়েছে এই লাইন থেকে। হি রোট এ লেটার টু কলকাতা ড্যাশ ইংলিশ সোসাইটি। এই যে ইংলিশ সোসাইটি, ইংলিশ যে কালচার, এই সোসাইটি সম্পর্কে একটা চিঠি লেখছে। চিঠিতে কি এক লাইন লেখে না এরকম একটা বর্ণনা করে চিঠি লেখে? অবশ্যই বর্ণনা করে চিঠি লেখে। আর তোমরা সবাই জানো বর্ণনা ইংরেজি ডেসক্রাইব, DSCRIBE, ডেসক্রাইব। তাইলে হি রোট এ লেটার টু কলকাতা, কলকাতায় চিঠি লেখছে। ডেসক্রাইব করে কি? ডেসক্রাইব করে ইংলিশ সোসাইটি সম্পর্কে ডেসক্রাইব করে কলকাতা একটা চিঠি লিখছে। এখন আই নাম্বারে যেহেতু লিখতে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, 1 নাম্বার ক্লাস এটা পড়াইছি। তো তুমি যে ওয়ার্ডটা বানাইছো ডেসক্রাইব, তার সাথে অবশ্যই কি যুক্ত হবে? ING। প্রেজেন্ট পার্টিসিপল মানে তুমি যেটা বানাবা তার সাথে ING। হি রোট লেটার্স টু কলকাতা ডেসক্রাইবিং ইংলিশ সোসাইটি, ইংলিশ সোসাইটিকে ডেসক্রাইব করে সে কলকাতায় একটা চিঠি লিখছে। অনেকে এটাও বলতে পারো যে ইংলিশ সোসাইটির ভালো দিক দেখছে রবীন্দ্রনাথ, তাই ইংলিশ সোসাইটি সম্পর্কে প্রশংসা করে। এখন প্রশংসা ইংরেজি প্রেইজ, PRAISE, প্রেইজ, এটাও দিতে পারো। সো যেহেতু পার্টিসিপল বলছে তাহলে PRASING, প্রেজিং। বানানটা মনে আমার ভুল হয়েছে, গুগল করে দেখে নিতে পারো। তবে কনসেপ্ট এইটা। কনসেপ্ট কি হয়? এলিট সোসাইটি, ইংলিশ সোসাইটি সম্পর্কে ডেসক্রাইব করে অথবা প্রেজ করে সে পত্র লিখছে। এখন যে যেটা লেখো না কেন, প্রেজেন্ট পার্টিসিপল দেখে ওইটার সাথে ING যুক্ত করবা, দ্যাটস ইট। এবার লাস্ট নাম্বারটা পড়ে আমি কোশ্চেন নিব। এখন পুলায় তো অনেক বর্ণনা করে ফালাইছে বা অনেক প্রশংসা করে ফালাইছে। এখন অ্যাট দিস, এর ফলে, অ্যাট দিস মানে এর ফলে, একটা কানেক্টর। হিজ ফ্যামিলি থট দ্যাট, তার ফ্যামিলি ভাবছে, দে মাইট লুজ দেয়ার সন, এই বুঝি আমরা আমাদের সন্তানকে হারাইলাম। কত সময়ের জন্য? ফর এভার, চিরতরে। এই বুঝি আমরা আমাদের সন্তানকে হারিয়ে ফেললাম। এই ভয় পাওয়ার পর হি ওয়াজ কল্ড ব্যাক, তাকে ডাকা হয়েছে। কল্ড ব্যাক, কল মানে ডাকা, ব্যাক মানে পেছনে, তাকে পেছনে ডাকা হয়েছে। কোন পেছনে? কলকাতায় ডাকা হয়েছে। যে নাম্বারটা ভালো করে বলে নেই, যে নাম্বার বলছে পোস্ট মডিফাই দা ভার, ভারকে মডিফাই করে অ্যাডভার্ব, এটা 2 নাম্বার ক্লাসে পড়াইছি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কই আছে? লুজ, এটা হচ্ছে ভার্ব। মানে ভারকে মডিফাই করতে বলছে, এটা হচ্ছে ভার্ব। তো লুজ, হারাবে। কিভাবে হারাবে? চিরতরে হারাবে। চিরতরে ইংরেজি কি? ফরএভার, পার্মানেন্টলি, শেষ। এখানে কেউ পার্মানেন্টলি লিখলেও হবে, ফরএভার লিখলেও হবে। এট দিস, এর ফলে হিজ ফ্যামিলি থট, তার ফ্যামিলি ভাবছে যে দে মাইট লুজ দেয়ার সান, তারা হয়তো তাদের সন্তানকে হারায় ফেলাইছে ফরএভার, চিরতরে। ঢাকা বোর্ড 16 করাইলাম, এ থেকে যে পর্যন্ত। কার কি সমস্যা আছে এইবার বলো। এবার সবাইকে বলার সুযোগ দিলাম। এবার আমি কল মেসেজ দেখবো কার কি সমস্যা দেখি। ওই যে মাসুদ ভাইকে তো বললাম। আচ্ছা, সীমা আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসছো সবাই, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত 7টা ক্লাস হয়েছে, আজকেরটা দিয়ে মেবি 8টা, ঠিক আছে, বা 7টা, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নাই। এই লিঙ্ক গুলো অবশ্যই তোমরা গ্রুপে পেয়ে যাবা, সমস্যা নাই।
টু লিসেন, হ্যাঁ হ্যাঁ টু লিসেন হবে, টু হিয়ার টু লিসেন, হ্যাঁ ফারিয়া সুন্দর লেখছো, থ্যাংক ইউ আপু, টু লিসেন হবে, থ্যাংক ইউ। এইচ নাম্বার টু এক্সপেরিয়েন্স, হ্যাঁ এক্সপেরিয়েন্স হবে, তাসিম তো আরো ভালো লেখছো, আরো ভালো না মানে ভালো লেখছো, দুইজনই ভালো লেখছো, টু এক্সপেরিয়েন্স, হ্যাঁ সুন্দর হবে টু এক্সপেরিয়েন্স। টু লিসেন, হ্যাঁ অবশ্যই হবে, জেরিন আপু হবে, টু লিসেন হবে স্যার, এইচ নাম্বারটা টু এক্সপেরিয়েন্স বলছি ভাই। অল ক্লিয়ার, ঠিক আছে সবার কি ক্লিয়ার হয়েছে? কারো সমস্যা থাকলে বল, আমি না সমস্যা না থাকলে নেক্সটে যাবো স্যার। ওই যে নেটওয়ার্কে প্রবলেম হইতেছে রিয়া আপু, তাহলে তোমার রেকর্ড দেখতে হবে, অথবা তুমি রিফ্রেশ করে আবার দেখো লিংকের মাধ্যমে যুক্ত হতে পারো কিনা, ঠিক আছে? আচ্ছা তোমরা কিন্তু এখন লাইভ ক্লাসে আছো মাত্র 10 জন, দেখো সবাই কিন্তু দেখতে পারতেছো, তোমাদের কি বলবো, তোমাদের গ্রুপে প্রায় 150 মতো পোলাপান, তোমরা 10 জন যুক্ত আছো। আর এই 10 জনের মধ্যে মজার বিষয় হইলো আমি আছি, আমার আরো 2 ডিভাইস আছে, মানে তোমরা 3 জন, 3 জন তো আমারই, 7 জন যুক্ত আছে, এটা কিন্তু খুবই একটা প্যাথেটিক বিষয়। যাক গে কিছু বলার নাই আসলে, ঠিক আছে সামনে যাচ্ছি। আর্সেনিক পড়াইছি, টেকিং ফুড পড়াইছি, ঢাকা বোর্ড পড়াবো ভাবতেছি, সাব্বির আয়শা বেগম পড়াইছি। আচ্ছা এই যে আজকে 2টা পড়াবো, রবীন্দ্রনাথ পড়াইছি, কাজী কাকু বাদ যাবে কেন, কাজী পড়াবো, আর ঢাকা বোর্ড আমরা। আচ্ছা ঢাকা বোর্ডের বাইরে কারা কারা আছো? আমি নর্মালি যখন কোচিং এ ফিজিক্যাল ব্যাচে পড়াই তখন সবাই কিভাবে মানে ইনফ্লুয়েন্স করি, যেহেতু আমরা ঢাকা বোর্ডে পরীক্ষা দিব তার মানে ঢাকা বোর্ড আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরও বলতে গেছিলাম, কিন্তু তোমরা তো হয়তো বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছো এখানে, তো তোমাদের তো বিভিন্ন বোর্ডই গুরুত্বপূর্ণ হবে স্বাভাবিকভাবে, যে সিলেট বোর্ড আছে সিলেট বোর্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা যারা 2018 সালের কোশ্চেনটা দেখবো সেখানে কিন্তু কোনো বোর্ড ওয়াইজ কাহিনী হয় নাই, সেখানে কম্বাইন্ড হয়েছে, 2টা কোশ্চেন ছিল, সো 2টার মধ্যে আমরা একটা কাজী নজরুল সলভ করব। আচ্ছা রাজশাহী, বাবা রে বাবা, সিলেট কুমিল্লা রাজশাহী ঢাকা কত জায়গা থেকে আসছো না, বরিশাল, বরিশাল থেকে আসছো না, সব জায়গা থেকে তো আসো, দেখা যাচ্ছে এক একজন এক এক জায়গা থেকে, মাত্র 6-7 জন আছো লাইভে, তারপরেও ডিস্ট্রিক্ট মিললো না, না ঠিক আছে মাশাআল্লাহ, আমি তো তুমি তো আমার কাছেই ক্লাস করো, তুমি তো ঢাকাতেই, ঠিক আছে হয়ে গেল সমস্যা নাই। তো তাইলে তোমাদের জন্য সব যে যে ফিল্ডের, কুমিল্লার জন্য কুমিল্লা বোর্ড ইম্পর্টেন্ট, রাজশাহীর জন্য রাজশাহী বোর্ড ইম্পর্টেন্ট, আর যারা ঢাকা আছো ঢাকার জন্য অবশ্যই ঢাকা বোর্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাকে আমরা আজকে কাজী নজরুল আর ডিফরেস্টেশন 2টা করবো, চলো আর দেরি না করি, বিসমিল্লাহ। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেইলি অফ বাঙালি লিটারেচার। এই লাইনটার অর্থ, তোমরা যে 6-7 জন আছো, এই লাইনটার বাংলা অর্থ লেখো, কে লিখতে পারবা সঠিক করে? আমি যে লাইনের বাংলা অর্থ অনেক পরে বলবো। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেইলি অফ বাঙালি লিটারেচার, এই লাইনটার বাংলা দেখি কে লিখতে পারে, আমি এটা দেখবো, আমি লাইনটার বাংলা পরে বলবো। হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, কাজী, আচ্ছা রবীন্দ্রনাথে যেমন গ্রেট লেখছি, এ কি ওর্স্ট নাকি, এও তো গ্রেট, গ্রেট পোয়েট। অনেকে দিতে পারো যে স্যার বিদ্রোহী কবি, REBEL রেবেল, বানানটা হইলো কিনা আরে আরই হবে, REBEL রেবেল, রেবেল মানে বিদ্রোহী, GREAT গ্রেট মানে বিখ্যাত, বিখ্যাত রাইট, বিদ্রোহীও রাইট। এ নাম্বার। নাউন পোয়েট, কেমন পোয়েট, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে, এখন অ্যাডজেক্টিভ পাইতে হলে কেমন দিয়ে প্রশ্ন করতে হয়, কেমন পোয়েট, কেমন পোয়েট, বিদ্রোহী রেবেল পোয়েট, অথবা ফেমাস পোয়েট, অথবা গ্রেট পোয়েট, যে যেটা লেখছো। আমি 5টা পড়ানোর পর তারপরে প্রশ্ন আবার দেখবো। হি রোট, হি রোট, রোট মানে কি লিখছে, সে লিখছে ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বাঙালি লিটারেচার। আচ্ছা বাঙালি লিটারেচার মানে কি, বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যে কি ব্রাঞ্চ 1টা 2টা না হাজার হাজার, যে কোনো সাহিত্যে ভাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে শাখা, হাজার হাজার শাখা আছে। একটা মানুষ কি, একটা মানুষের পক্ষে কি হাজার হাজার শাখা ফলো করে লেখা সম্ভব? মানে আমি কৌতুক লিখলাম, আমি আবার তোমার ট্র্যাজেডি লিখলাম,
আমি আবার সনেট লিখলাম, আমি আবার ছোট গল্প লিখলাম, এইভাবে আমি আবার করতে করতে 10-20টা লেখা যায়। 1000টা 100টা কি লেখা যায়? লেখা যায় না। হ্যাঁ, কিন্তু মানুষ 100টার প্রায় 100টা লিখতে পারে, মানে 100টা না হইলো 50-60টা, অথবা 100টার কাছাকাছি লিখতে পারে, তাই না? লাইনটা এরকম, পড়ো, ভালো করে পড়ো। হি রোড, সে লেখছে, ইন এভরি ব্রাঞ্চ অফ বাঙালি লিটারেচার, বাংলা সাহিত্যের এভরি মানে প্রতিটা, প্রতিটা ব্রাঞ্চে সে লেখছে না, প্রতিটা ব্রাঞ্চে লেখে নাই, বলতে হবে প্রায় প্রতিটা ব্রাঞ্চে লেখছে। কেন? কারণ একটু আগে প্রমাণ করলাম একটা মানুষের পক্ষে 100টা ব্রাঞ্চে লেখা সম্ভব না। ইটস ইম্পসিবল ফর এভরি হিউম্যান বিং। ঠিক আছে, 100টা 200টা 300টা ব্রাঞ্চ মানে 300 ক্যাটাগরির লিটারেচার লেখা সম্ভব না, কিন্তু একটা মানুষ প্রায় কাছাকাছি লিখতে পারে, তাই আমরা এখানে প্রায় দিতে হবে। তো পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বকে রোট, এই যে রোট হচ্ছে ভার্ব, ভার্ব মানে রোট, তাহলে রোটকে প্রশ্ন করতে হবে, মানে ভার্বকে প্রশ্ন করতে হবে। তো আমি ভার্বকে প্রশ্ন করব, হি রোট ইন এভরি ব্রাঞ্চ অফ বাঙালি লিটারেচার, সে বাঙালি লিটারেচারের, রোট মানে তো লিখা, সে বাঙালি লিটারেচারের কতটুকু লেখছে, কতটুকু লেখছে, কতটুকু লেখছে, বলতে হবে অলমোস্ট, মানে অল, প্রায়, অলমোস্ট, প্রায় ইন এভরি ব্রাঞ্চ অফ বাঙালি লিটারেচার, মানে প্রায় ছুঁই ছুঁই বাঙালি লিটারেচারের এভরি, প্রতিটা ব্রাঞ্চ প্রায় ছুঁই ছুঁই পরিমাণে লিখছে। সো হি রোট অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ অফ বাঙালি লিটারেচার। এটা একটু কঠিন ছিল, রাইট কে মডিফাই করছে অলমোস্ট, এবং অলমোস্ট একটা অ্যাডভার্ব। অবশ্যই যারা অ্যাডভার্ব বিষয়ে জানো না, 2 নাম্বার ক্লাসটা করবা মডিফায়ারের। সো আশা করি বুঝতে পারছো, তারপরও প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, 5টা পড়ানোর পর আবার বুঝাই দিব। নজরুল, এই যে অ্যাপোজিটিভ, অনেকদিন পর দেখলাম, এটা 3 নাম্বার ক্লাসে বুঝাইছি, হুবাহু কমন। অ্যাপোজিটিভ মানে কারো সম্পর্কে পরিচিতি মূলক তথ্য। নজরুলের একটা পরিচয় আছে, যেটা রবীন্দ্রনাথেরও নাই, যেটা জসিমউদ্দিনেরও নাই, যেটা হুমায়ুন আহমেদেরও নাই, যেটা ওই বেদব জাফর ইকবালেরও নাই। ঠিক আছে, নজরুলের কিন্তু আলাদা একটা পরিচয় আছে, এবং নজরুলের পরিচয় হচ্ছে এই জিনিসটা যে লিখতে পারবে অ্যাপোজিটিভের ক্ষেত্রে সেই নাম্বার পাবে। কারণ অ্যাপোজিটিভ হচ্ছে কারো সম্পর্কে শুধু তথ্য না, পরিচিতিমূলক তথ্য। তুমি যদি লেখো নজরুল এ গ্রেট পোয়েট, ভাই এ গ্রেট পোয়েট অনেক আছে, ঠিক আছে। নজরুল এ রেবেল পোয়েট, ভাই রেবেল পোয়েট অনেক আছে, কিন্তু নজরুল ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের ন্যাশনাল পোয়েট একজন আছে, একজন, ওয়ান পিস, এবং এটাই নজরুলের একমাত্র বড় পরিচয়। আমি বুঝাইতে পারছি? তো ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ যারা লিখতে পারবা তারা অ্যাপোজিটিভটা ঠিক করে লেখছো, এবং তাদেরটাই হয়েছে। যারা অ্যাপোজিটিভ কিভাবে লিখতে হয় জানো না, অ্যাপোজিটিভ সম্পর্কে ক্লিয়ার না, অবশ্যই 3 নাম্বার মডিফায়ারের ক্লাস দেখতে হবে। নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ আওয়ার কান্ট্রি, অথবা দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, ওন মানে জিতেছে, অর্জন করছে, দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, প্রত্যেকের অ্যাটেনশন অর্জন করছে। ইন হিজ আর্লি চাইল্ডহুড, ছোট বয়স থেকে, ওই ছোট বয়স থেকে ইমামতি করতো, মনে আছে ওই বিষয়টা। হি রোট কেজলেসলি, পুলাপান এই ওয়ার্ডটা ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, CEASE, কেজ, কেজ মানে খাঁচা, LESS, লেস, লেস মানে নাই, আর LY মানে অ্যাডভার্ব। তার মানে কেজলেসলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। এবার এর অর্থটা জানবো। খাঁচা, লেস মানে নাই, খাঁচা নাই, মানে হি রোড, সে যে লেখছে, কোনো খাঁচা মানে কোনো বাউন্ডারি নাই। মানে অনেকে আছে একটা বাউন্ডারির মধ্যে লেখে, শেখ হাসিনা যখন স্বৈরাচার ছিল তখন যারাই কিছু লিখতো এমন বাউন্ডারির মধ্যে লিখতো জানি হাসিনা বা বঙ্গবন্ধুরে নিয়ে জানি কোনো কাহিনী না হয়, মানে কোনো ইস্যু না তৈরি হয়, কারণ লেখলে তো জেলে যাইতে হবে। কিন্তু যখন হাসিনার পদত্যাগ হইলো, স্বৈরাচারের পদত্যাগ হইলো, তখন তো মানুষ বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভাঙ্গা হাসিনারে মানে একদম উল্টা পাল্টা বইলা শেষ, তখন বাউন্ডারি ভাঙ্গা ফেলছে। তো নজরুল ছিল এরকম বাউন্ডারি ভাঙ্গা।
নজরুল ছিল বাউন্ডারি ভাঙ্গা, কিন্তু নজরুলের বিপরীত যে তোমারই রবীন্দ্রনাথ, উনি কিন্তু ছিল মানে প্রেমিক পুরুষ, মানে উনি প্রেম নিয়ে লেখছে বেশি। আর নজরুল সাহেব লেখছে তোমার বিদ্রোহ নিয়ে লেখছে বেশি, এর জন্য ওনাকে বিদ্রোহ কবি বলা হয়। আর রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা হয়, মানে বিশ্বের শান্তি, বিশ্বের প্রেম, মানব প্রেম। আর উনি হচ্ছে যুদ্ধ বিদ্রোহ, ঠিক আছে। তো সে যখন লিখতো, সে কোনো বাউন্ডারি, কোনো খাঁচা মেনটেন করতো না, খাঁচার বাইরে যা, বাউন্ডারির বাইরে যা সে লিখতো। এই ওয়ার্ডটা বুঝিয়ে দিলাম বাপের জন্মে যেন ভুল না হয়, কোথায় কাজে লাগবে কয়েক মাস পর নিজেই বুঝবা। হি রোড কেজলেসলি আনটিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত দা ডেথ, ও মানে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়েছে ততক্ষণ পর্যন্ত সে লেখছে। অফ পুলাপান ডি নাম্বার কমন পড়ে গেছে, দেখো পজিটিভ, এটা 4 নাম্বার ক্লাসে পড়াইছি। সাবজেক্ট তো হি, হি এর পজিটিভ কি? হিজ, এখানে উত্তর হবে হিজ, একদম ইজি। 4 নাম্বার ক্লাস এটা পড়াইছি হুবাহু কমন। হি রোড কেজলেসলি আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার। ফ্লেয়ার মানে হচ্ছে মানে মধু, ফ্লেয়ার ছন্দ, মধুর ছন্দ, মধুর সুর, মানে এক কথায় বোঝাচ্ছে তার জীবন সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত, তার কাব্যিক জীবন, কাব্যিক জীবন, তার সাহিত্যিক জীবন, হ্যাঁ এবার হয়েছে সাহিত্যিক জীবন, তার সাহিত্যিক জীবন সমাপ্তের আগ পর্যন্ত, আনটিল মানে আগ পর্যন্ত সে কেজলেসলি লেখেই গেছে, কারো তুয়াক্কা করে নাই। ডি নাম্বার হয়ে গেল। ই নাম্বার পরে আমি তোমাদের প্রশ্ন নিব। হি কম্পোজ, কম্পোজ মানে রচনা করছে, হি কম্পোজড হিজ সংস। আচ্ছা সাউন্ডের সমস্যা হচ্ছে না, একটু একটু ধৈর্য ধরে এই নাম্বারটা পড়িয়ে আমি সাউন্ড ঠিক করে দিব। হি কম্পোজ হিজ সং, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এগুলা তো দেখার দরকার নাই, ইনফিনিটিভ থাকলে লাইনকে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করব। হি কম্পোজড হিজ সং, সে তার গান, হি কম্পোজড হিজ সং, তারপরে ইনফিনিটিভ লিখতে বলছে, তার মানে সে তার গান রচনা করছে। ইনফিনিটিভ মানে উদ্দেশ্য বা জন্য দিয়ে প্রশ্ন করতে হবে। তোমরাই বলো তো কাজী নজরুল ইসলাম যুদ্ধের সময় গান টান রচনা করছে, কেন করছে? কেন সে বিদ্রোহী গান রচনা করছে? মানুষকে প্রেরণা দেওয়ার জন্য, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। তো প্রেরণা ইংরেজি ইন্সপায়ার, এটা সবাই জানো। উৎসাহ ইংরেজি এনকারেজ, এটা হয়তো একটু কম জানো এনকারেজ, কিন্তু ইন্সপায়ার কিন্তু সবাই জানো। ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া, ইন্সপিআইআর, ইন্সপায়ার মানে কি পোলাপান? উৎসাহ দেওয়া। তো যেহেতু ইনফিনিটিভ লিখতে বলছে, এই ইন্সপায়ারের আগে টু বসাইলে কিন্তু উত্তর শেষ। টু ইন্সপায়ার পিপল, পিইও পিএলই, তাইলেই তোমার উত্তর শেষ, এরপরে ফুল স্টপ দিয়ে দিবা। হি কম্পোজ হিজ সং, সে তার গান রচনা করছে টু ইন্সপায়ার পিপল, মানুষকে ইন্সপায়ার করার জন্য। 5টা পড়াইলাম, এবার আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব, কতটুকু বুঝছো, বুঝলেও বলবা ভাই বুঝছি, না বুঝলে বলবা এই অমুক অমুকের সমস্যা। আমার কাছে যেহেতু আসছো, ইনশাল্লাহ না বুঝে আমি কাউকে যাইতে দিব না। বলো কার কোথায় কি সমস্যা, এবার বলো। ইনকল মেসেজ আমি আছি। হ্যাঁ বিপ বিপ হচ্ছে, ঠিক আছে, ওটা এখন আর হচ্ছে না। আরে নুসরাত আপু তো লেখছো, ঠিক আছে, শেলি বলা হয়, আমি জানতে চাচ্ছি শেলিটা কে, হু ইজ দ্যাট পারসন বা হু ইজ দ্য থিং। শেলি লেখছো, শেলি বলা হয়, হ্যাঁ সবাই লেখছো, ঠিক আছে, জেরিন আপু লেখছো, কিন্তু শেলি কে? আমার ন্যাশনাল পয়েট, হ্যাঁ লিখতে পারছো, অ্যাপোজিটিভ হবে আমার ন্যাশনাল পয়েট। হ্যাঁ কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পয়েট, এটা লিখলেও হবে। দ্য ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ, ওটা না লিখে আওয়ার ন্যাশনাল পয়েট লিখলেও হবে। এই যে একজন একটা ভালো কোশ্চেন করছে মাসুদ ভাই, যে কাজী নজরুলকে বাংলা সাহিত্যে শেলি বলা হয় কেন, এটা একটা মজার বিষয়। বিপ বিপ সাউন্ড গেল, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ডি নাম্বারের সমস্যা, না না শেলি মানে ভালো না, বলবো বলবো। ডি নাম্বারটা সমাধান করে শেলি সমাধান করে সামনে আগাবো। ডি নাম্বার তো পজিটিভ। আচ্ছা কে বলছে এটা? জেরিন আপু। নির্ঘাত তুমি আপু রিসেন্ট যুক্ত হইছো বা একটা দুইটা ক্লাস আগে যুক্ত হইছো, এটা 4 নাম্বার ক্লাসে পড়াইছি, ঠিক আছে জেরিন আপু, অবশ্যই তুমি রেকর্ডে ক্লাসটা করবা 4 নাম্বার, সেখানে লাস্টের দিকে পজিটিভ পড়ানো হয়েছে, ঠিক আছে। পজিটিভ মানে আমি তো এক কথায় বলে দিই, পজিটিভ মানে মালিকানা। একটু খেয়াল করো, দিস ইজ এ পেন অ্যান্ড this is a pen and it is my pen.
দেখো জেরিনা আপু, দিস ইজ এ পেন, এটা একটা কলম, এটা কার কলম আমি কিন্তু জানি না, কিন্তু দ্বিতীয় লাইনে দেখো ইট ইজ এ মাই পেন, যখন আমি বলবো ইট ইজ এ মাই পেন, সবাই বুঝে গেছো মাই বলার মাধ্যমে এই কলমটা আসলে আমার। তো কলমের মালিক আমি যে ওনার, আমি যে মালিক, এই মালিক কথাটা, ওনার কথাটাকে আমি কোথাও লেখছি জেরিনা আপু? আমি কিন্তু কোথাও লেখি নাই। তারপরেও কেমনে বুঝলা কলম তার মালিক আমি? এই মাই দেখে বুঝছো। তো যে প্রোনাউন গুলা মালিকানা বোঝায় তাদেরকে পজেসিভ প্রোনাউন বলে। ওই যে কোশ্চেনটা তুমি বলছো পজেসিভ প্রোনাউন, পজেসিভ, আমার ক্ষেত্রে পজেসিভ মাই, ছেলের ক্ষেত্রে পজেসিভ হিজ পেন, মেয়ের ক্ষেত্রে পজেসিভ হার পেন, আমাদের ক্ষেত্রে পজেসিভ আওয়ার পেন। আশা করি একটু একটা ধারণা পাইছো জেরিনা আপু। আর সব থেকে ভালো হয় তুমি 4 নাম্বার রেকর্ড ক্লাসটা পুরাটা করবা। থ্যাংক ইউ। এবার শেলির কথা বলবো। শেলি একটা ছেলের নাম, ছেলের নাম। ধরো আমি এখন বিরহের কবিতা লেখা শুরু করছি, আমার কবিতায় খালি বিরহ আর বিরহ, দুঃখ, ছ্যাঁকা খাওয়া, বিরহ। আমার বন্ধু দেখে বলল, কিরে তুই টিচার থেকে এখন রবীন্দ্রনাথ হয়ে গেলি নাকি? মানে আমাকে রবীন্দ্রনাথ বললো কেন? কারণ আমার কবিতায় রবীন্দ্রনাথের ছোঁয়া আছে। তো শেলি হচ্ছে গিয়ে একটা ছেলে, এবং পৃথিবীর প্রথম বিদ্রোহী কবির নাম হচ্ছে শেলি। শেলিকে ছেলে বললাম কারণ সে 30 বছর বয়সে মারা গেছে, কিন্তু সে প্রথম পৃথিবীর, দেশের না, পৃথিবীর বিদ্রোহী কবি ছিল শেলি। তাই যখনই কেউ বিদ্রোহী কবিতা লেখে তখনই তাকে ভালো হইলে শেলির সাথে তুলনা করে। তাই রবীন্দ্রনাথকে শেলির সাথে তুলনা করছে। আরে সরি কি কইলাম, নজরুলকে শেলির সাথে তুলনা করছে। আরে নজরুল, তুমি এত বিদ্রোহী কবিতা লেখছো, তুমি তো বাংলাদেশের শেলি। শেলি মানে কি? বিদ্রোহী কবি। আমরা বাংলাদেশে ওই শেলিকে দেখি নাই, কিন্তু আমরা বাংলাদেশে নজরুলকে দেখছি। এই নজরুলই হচ্ছে বাংলাদেশের শেলি। আশা করি তুমি এখন বুঝতে পারবা। আর শেলি হিন্দু মেয়ের নামটা হোক, কিছু করার নাই, কিন্তু শেলি হচ্ছে আসলে বিশ্বের প্রথম বিদ্রোহী কবি নাম। আশা করি আর জীবনেও বোবা থাকবা না, সারা জীবনই বলতে পারবা যে শেলি কেন বলা হয় নজরুলকে। থ্যাংক ইউ। এবার বাকি পাশে চলে যায়, ফোকাস করো, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। নাম্বার শেষ। ইন্টেন্সিফায়ার বলছে বন্ধুরা, আমি আর পুরাটা পড়লাম না, এখানে ভেরি দিয়ে দাও। এফ নাম্বার ইন্টেন্সিফায়ার মানে বেশিরভাগ ক্ষেত্রে ভেরি হয়, ভেরি দিয়ে দাও, কাহিনী শেষ। শেষ, এটার পড়লামই না লাইনটা। হি এনরিচ, এনরিচ মানে সমৃদ্ধ করা। এনরিচ মানে কি? সমৃদ্ধ। এনরিচ মানে সমৃদ্ধ করা। হি এনরিচ দ্য বাঙালি লিটারেচার, সে বাঙালি লিটারেচারকে সমৃদ্ধ করছে। কতটুক সমৃদ্ধ করছে, কতটুক এনরিচ করছে? অল্প না বেশি? অবশ্যই বেশি। তাহলে আমরা গ্রেটলি লিখতে পারি, সে গ্রেটলি বাঙালি লিটারেচারকে সমৃদ্ধ করছে। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, তো আমি 2টা মিনিট একটু পজ করি। সো আজান শেষ হলে আমরা আবার কন্টিনিউ করব।
তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের আজান শেষ হয়েছে, তো এখন আমরা চলে যাচ্ছি। তো এখানে এটি হইল যে এনরিচ বাংলা লিটারেচার গ্রেটলি, সে বাংলা লিটারেচারকে গ্রেটলি এনরিচ করছে, হাইলি এনরিচ করছে। ঠিক আছে, এভাবে লিখতে পারি। কেন? কারণ দেখো কি লিখছে, ইউজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব লিখতে বলছে, মানে এলওয়াই দিয়ে প্রি মডিফাই দা ভার্ব। ভার্ব কোনটা? এই যে এটা ভার্ব। তাহলে এখানে এটাকে কোশ্চেন করতে হবে, সে বাঙালি সাহিত্যকে এনরিচ করছে। কতটুকু করছে? গ্রেটলি, হাইলি এনরিচ করছে, লার্জলি, অনেক বিশদ পরিসরে, লার্জ পরিসরে এনরিচ করছে। জাস্ট খালি মাথায় রাখতে হবে অ্যাডভার্ব দেখে এলওয়াই। ফাইন। ওকে, এরপরে আমরা পরেরটা দেখতেছি, হিজ লিটারেরি ওয়ার্কস। লিটারেরি ওয়ার্কস মানে কি? তার সাহিত্য কর্ম হ্যাভ এনরিচড, এনরিচড কথাটা আবার আসছে, ড্যাশ লিটারেচার। এখানে বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। আর তোমরা সবাই জানো নাউন অ্যাডজেক্টিভ মানে গ্যাপে একটা নাউন লিখতে হবে, একটা নাউন লিখতে হবে। যখনই নাউন অ্যাডজেক্টিভ বলবে তখন গ্যাপে একটা নাউন লিখতে হবে, আর কিছু লেখা যাবে না। নাউন অ্যাডজেক্টিভ ক্লাস পাইতে হইলে 1 নাম্বার ক্লাসের শেষের দিকে নাউন অ্যাডজেক্টিভ নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সো নাউন অ্যাডজেক্টিভ মানে তো নাউন লিখতে হবে। লিটারেচার মানে সাহিত্য। সবাই কমন সেন্স ইউজ করো তো। নজরুল কোন ভাষার সাহিত্য? বাংলা ভাষা। তো বাংলা এর ইংরেজি নাম কি? বাংলা। সো বাংলা লিটারেচার লিখলেই হয়ে যায়, কিন্তু বেঙ্গালি লিটারেচার লেখো না, এটা না লেখাই ভালো। কারণ বেঙ্গালি এটা অ্যাডজেক্টিভ, বেঙ্গালি বা বেঙ্গলি এটা অ্যাডজেক্টিভ, আর ভাষার নাম তো বাংলা। সো বাংলাটা হচ্ছে নাউন। সো এইচ নাম্বারটা বাংলা লেখবা, এটা সেফ, বেশি সেফার। এইচ এবার তারপর থেকে দেখো, হি ওয়াজ, আর্টিকেল লিখবো এ, আর্টিকেল লিখলাম, হি ওয়াজ এ সেকুলার পয়েট, সে একজন সেকুলার, সেকুলার মানে নিরপেক্ষ, সে হচ্ছে সেকুলার পয়েন্ট মানে মৌলবাদী না, নিরপেক্ষ আর কি, এক্সট্রিমিস্ট না। হ্যাঁ, এবার যে নাম্বার পরে তারপর তোমাদের প্রশ্ন নিব, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি মানে কি? গাহি সাম্যের গান, ওই লাইনটা এখানে লিখছে, সে গাইছে, হি স্যাং সে গেয়েছিল, দ্য সং অফ ইকুয়ালিটি সে সাম্যের গান গিয়েছিল, গিয়েছিল। হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, কি লেখা যায়? তার আগে দেখবো প্রশ্ন কি করছে। ইউজ এন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মনে হয় 2 না 3 নাম্বার ক্লাসে পড়াইছি, মনে নাই, কিন্তু এখান থেকে হুবাহু কমন পড়ে গেছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন বলবে তখন তুমি কমপ্লিটিং সেন্টেন্সের মতো লাইন খালি বানায়া দিবা, অর্থের সাথে মিল রাখা লাইন বানায়া দিবা। কমপ্লিটিং সেন্টেন্সে যেমন লাইন বানায় দাও, এখানে সেভাবে লাইন বানায় দিবা, দ্যাটস ইট, এছাড়া আর কোনো কাজ নাই। তাহলে দেখি তো, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, এই যে সাম্যের গান গাইছে, কাদের জন্য গাইছে? মানুষের জন্য, ফর দা পিপল। কোন মানুষের জন্য? অফ বাংলাদেশ, ফর দা পিপল অফ বাংলাদেশ না লিখে আওয়ার কান্ট্রি লিখি, শেষ, কমপ্লিটিং সেন্টেন্সের মতো বানায় দিবা। হি স্যাং দা সং অফ ইকুয়ালিটি, সাম্যের গান গাইছে, লাইনটা এমন ভাবে বানাবা যেন অর্থের সাথে মিলে। কমপ্লিটিং সেন্টেন্সে যা করো এখানে তাই করবা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললে হুবাহু কমপ্লিটিং সেন্টেন্সের রুল, এটা আমি 2 না 3 নাম্বার ক্লাসে ব্যাখ্যা করে পড়াইছি। হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, সে সাম্যের গান গাইছে, ফর দ্য পিপল অফ আওয়ার নেশন। অথবা আরেকটা দিতে পারো, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, তার সারা জীবন ভর, সারা জীবন ভর, জীবন ভর মানে সারা জীবন ভর সে খালি সাম্যের গানই গাইছে। সারা জীবন ভর ইংরেজি কি? থ্রো আউট, থ্রো আউট হিজ লাইফ, থ্রো আউট একসাথে, একসাথে মানে এক পাশে লিখবা, ওই থ্রো আউট হিজ লাইফ, থ্রু আউট হিজ লাইফ, সে তার সারা জীবন ভর মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তই সে খালি সাম্যের গানই গাইছে। তো তোমাদের যে পর্যন্ত বুঝিয়ে দিলাম, সব শীট থেকে কমন যে পর্যন্ত বুঝিয়ে দিছি। এইবার বলো কার কি কোশ্চেন আছে? আমাদের হাতে সময় খুবই কম, আমরা 10 মিনিটে ঢাকা বোর্ডটা পড়ে ফেলবো, তার আগে কোশ্চেন নিয়ে নিই, কার কি সমস্যা আছে? হোল লাইফ লেখা যাবে না আপু, লেখা যাবে জেরিন আপু, কিন্তু একটা প্রিপজিশন দিতে হবে, ইন হিজ হোল লাইফ, তাইলেই হয়ে যাবে।
in his whole life. In his poems, হ্যাঁ নেওয়া যায়, ফারিয়া আপু এটা নেওয়া যায়। হ্যাঁ বাংলা ঠিক আছে, হোল লাইফ ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো দ্রুত, এখন মাত্র 9 জন আছো তোমরা গ্রুপে, 9 জনের মধ্যে 3টা তো আমারই ডিভাইস, মানে মাত্র 5 জন আছো 150 জনের মধ্যে। এটা আসলে খুবই প্যাথেটিক একটা বিষয়, তো সমস্যা তারপরেও তোমরা যে কয়জনই আছো আমি অবশ্যই যে কয়দিনই পড়াবো আমি অবশ্যই সম্পূর্ণ সিনসিয়ারিটি নিয়েই পড়াবো, এটা টেনশন নাই, আমি এটা অবশ্যই পড়িয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার হলে সামনে আগাচ্ছি। ঢাকা বোর্ড 17, খেয়াল করো 5টা পড়ে তারপরে সামনে আগাবো, এর আগে মানে প্রশ্ন নিব, এর আগে আর ইনকল মেসেজে তাকাবো না। ডিফরেস্টেশন মিন্স, ডিফরেস্টেশন মানে বননিধন। কাটিং ডাউন ট্রি, গাছ কেটে ফেলে। কিভাবে গাছ কাটে? মানে গাছ যখন কাটে এটা কি বিবেচনা করে এই গাছ কাটা যাবে এই গাছ কাটা যাবে না, এটা কি বিবেচনা করে? না, এটা বিবেচনা করে না। তাহলে র্যান্ডমলি গাছ কাটে, র্যান্ডমলি একদম স্বাধীনভাবে গাছ কাটে। অথবা গাছ কাটে আইন ভাবে না বেআইনি ভাবে, ইলিগালি লিখতে পারো। ইলিগালি বানানটা তো হইলো না মনে হয়। আচ্ছা বানানে ডাবল এল কোন জায়গায় আছে আমার মনে নাই, যে বানান ঠিক মতো জানো সে লিখতে পারো, আমি ওয়ার্ডটা বলে দিলাম ইলিগালি। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ইলিগালি, ঠিক আছে, অবৈধভাবে, বুঝাইতে পারছি? অথবা লিখতে পারো র্যান্ডমলি, অথবা লিখতে পারো এই তোমার প্যাসেজে একটা ওয়ার্ড দেওয়া আছে ডিসক্রিমিনেটলি, হুবাহু লাইনটা তুলে দিতে পারো। পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্ব কোনটা? কাটিং ডাউন, গাছ কেটে ফেলা। কিভাবে গাছ কেটে ফেলে? র্যান্ডমলি গাছ কেটে ফেলে। এ নাম্বার র্যান্ডমলি সব থেকে সুন্দর। টু মিট আপ দ্য বেসিক নিড, বেসিক নিড খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, বেসিক নিড পূরণের জন্য, অফ ফুড হাউজিং, ফুড এবং হাউজিং এর বেসিক নিড পূরণের জন্য, ট্রিজ আর বিং কাট, মানে গাছ কাটা হয়, ইন লার্জ স্কেল, অনেক বড় পরিসরে, অ্যান্ড দাস এইভাবে, এই কারণে, ইট কজেস ইমব্যালেন্স, নাউনকে মডিফাই করতে বলছে। ইমব্যালেন্স হচ্ছে নাউন, কজেস তো ভার, ইমব্যালেন্স নাউন। কেমন ইমব্যালেন্স মানে ভারসাম্যহীনতা। কেমন ভারসাম্যহীনতা? পরিবেশগত ভারসাম্যহীনতা, ঠিক আছে। প্রাকৃতিক ভারসাম্যহীনতা, প্রাকৃতিক প্রকৃতি কি? নেচার। কিন্তু যেহেতু অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করো তো অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ লিখতে হবে। নেচার তো নাউন, নেচারের অ্যাডজেক্টিভ হচ্ছে NATURAL, ন্যাচারাল, ন্যাচারাল ইমব্যালেন্স। অথবা এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স, হয় ন্যাচারাল ইমব্যালেন্স নতুবা এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স, যে যেটা লেখো। কারণ গাছ তো পরিবেশের সাথে রিলেটেড, তাই না? তো গাছ কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা যাবে, ন্যাচারাল ইমব্যালেন্স সব থেকে সোজা। এরপরে বিসাইডস, তাছাড়া দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, খারাপ লোক আছে, হু কাট ট্রি ইন ফরেস্ট, তারা জঙ্গলে গাছ কাটে। হ্যাঁ জঙ্গলে গাছ কাটে লিখতে কইছে ইনফিনিটিভ। জঙ্গলে কেন গাছ কাটে? টাকা ইনকামের জন্য। এই মানুষ গাছ অবৈধ কাজ করে কে, ঘুষ খায় কে, দুর্নীতি করে কে? টাকা ইনকামের জন্যই তো করে, ওটা লিখবো। ইনকাম তো লেখা যাবে না, লেখা উপার্জন ইংরেজি কি আর্ন না? টু আর্ন, ইনফিনিটি থেকে টু আর্ন, আর্ন করে কি? আর্ন করে, উপার্জন করে, মানি, MONEY, টু আর্ন মানি, দ্যাটস ইট। এই হয়ে গেল। ঠিক আছে,
যদি হয়ে যেয়ে থাকে তাহলে আমরা কোন নাম্বারে ছিলাম যেন, সি নাম্বারে। তাহলে ডিসঅনেস্ট পিপলরা গাছ কাটে, কেন গাছ কাটে? টাকা উপার্জনের জন্য, তাছাড়া কেন গাছ কাটবে? তো তুমি অন্য যদি কোনো কারণ বানাও তাহলে কমেন্টে লিখতে পারো, ইনকল মেসেজে। তো আমার কাছে তো টাকা উপার্জনই হইলো, উপার্জন ইংরেজি কি? আর্ন। ইনফিনিটিভ দেখে তার আগে কি লিখবো? টু, টু আর্ন, তারপরে মানি, দ্যাটস ইট। টু আর্ন মানি। এটা কয় নাম্বারে লিখলাম? সি নাম্বারে। ওকে, ডি দেখো, দা ড্যাশ লেভেল, আবার নাউন অ্যাডজেক্টিভ লিখতে কইছে। দাঁড়া, এটা কি হইব বাইর করি, একটু পড়ে নেই। দা ড্যাশ লেভেল, লেভেল মানে কি? লেভেল মানে স্তর, সবাই জানো লেভেল মানে স্তর। দা ড্যাশ লেভেল ইজ রাইজিং, কোন কিছুর একটা স্তর রাইজিং, বাড়তেছে। এন্ড মেনি পার্ট অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন অংশ, আর গোয়িং টু বি এনগলড। এনগলড মানে তলিয়ে যাওয়া, তলিয়ে যাওয়া। যারা জানো না লিখে নিও, এনগলড মানে হচ্ছে তলিয়ে যাওয়া। বাই দ্য সি ইন দ্য নিয়ার ফিউচার, মানে সমুদ্রের কারণ, সমুদ্রের দ্বারা তলিয়ে যাবে। তাহলে কিসের লেভেল বাড়লে? অবশ্যই সি লেভেল। সি লেভেল যদি রাইজ করে, রেইজড হয় মানে বেড়ে যায়। সমুদ্র এর এর ইংরেজি নাম কি? সি। তার মানে এসি, এসি, তার মানে সি একটা নাউন। আর সি মানে সমুদ্র, সমুদ্রের মধ্যে কি থাকে? পানি, পানি। তাহলে পানির ইংরেজি নাম কি? ওয়াটার। যে যেটা চাও লিখতে পারো, দি নাম্বার লিখতে পারো ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল বাড়ার কারণে এনগলড বাই দ্য সি, মানে সি দ্বারা এনগলড, তলিয়ে যাবে। নাউন অ্যাডজেক্টিভ মানে এটা নাউন লিখতেই হবে। আর যেহেতু পানি নিয়ে বিষয়টা, পানির লেভেল বাড়লেই তো তলিয়ে যাবে, পানি তো নাউন, এর ইংরেজি নাম কি? ওয়াটার। শেষ। ডি নাম্বার পড়াইলাম, ই নাম্বার পড়ে কোশ্চেন নিব। সময় তো শেষ হয়ে গেছে, একবারে যে নাম্বার পড়িয়েই কোশ্চেন নিব, ঠিক আছে? সমস্যা হইলে তুমি ইনকল মেসেজে লিখতে থাকো, আমি একবারে কোশ্চেন নিব, যেহেতু সময় শেষের দিকে, আর বেশিক্ষণ নেওয়া যাচ্ছে না। নিউ এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড মানে কি? পৃথিবীর যে নতুন নতুন জায়গা ডিসকভার হচ্ছে। নিউ এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, আর আর মানে হয় ড্যাশ টার্নড ইনটু ডেজার্ট। ডেজার্ট মানে কি? মরুভূমি। তারা জানো না লিখে নাও, মরুভূমি। অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, তার মানে ডিফরেস্টেশন কারণে মরুভূমিতে পরিণত হয়। পোলাপান। আজকে যে কথাটা বলবো তোমাদের সাথে যদি ফার্দার আমার কোর্স হয়, তাহলে দেখবা সারাটা জীবন আজকের কথাটা দিয়ে আমি রেফারেন্স টেনে বলবো, ওই যে ওই দিন বলছিলাম। আজকে কি বলবো? হওয়া। হওয়া ইংরেজি বিকাম। একটা ওয়ার্ড শিখো, আমার সাথে যদি সামনে পথ চলা হয় তাহলে দেখবা পদে পদে আমি এই ওয়ার্ডটা তোমাদের দিয়ে লেখাবো, বিকাম। জাস্ট খালি মনে রাখবা হওয়া। হওয়া ইংরেজি কি? বিকাম। হওয়া ইংরেজি বিকাম। ঘটা, হওয়া, হওয়া ইংরেজি বিকাম। হওয়া ইংরেজি বিকাম। নিউ এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নতুন নতুন জায়গা, আর ড্যাশ টার্নড ইনটু ডেজার্ট, ডিজার্টে পরিণত হবে অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের কারণে নতুন নতুন জায়গাগুলা ডেজার্ট মানে মরুভূমিতে পরিণত হইছে বা হবে বা হয়, এক কথায় হওয়া। হওয়া ইংরেজি কি? বিকাম। তো এইখানে আমরা ই নাম্বারে দিব বিকাম। আর পার্টিসিপল যেহেতু, তাই বিকাম না দিয়ে আইএনজি যুক্ত করে বিকামিং, এটাই হবে তোমার উত্তর। কেউ চাইলে অন্যান্য উত্তরও দিতে পারো, সব থেকে বেস্ট অ্যান্সার হয় বিইং, বাট এইটা অনেকে ম্যাচ করে লিখতে পারবে না। ইন জেনারেল বিকামিং লিখলে ইটস মোর সেফ দেন রিটেন বিং। বিং লেখার থেকে বিকামিং লেখাটা মোর সেফ, ঠিক আছে? সো নিউ এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নতুন নতুন জায়গা, আর বিকামিং হচ্ছে, টার্নড ইনটু ডেজার্ট, ডেজার্টে পরিণত হচ্ছে। ওই হওয়া ইংরেজি বিকাম, আর প্রেজেন্ট পার্টিসিপল দেখে বিকামিং অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। পাঁচটা পড়াইছি, যে নাম্বার পর্যন্ত পড়ায় প্রশ্ন দেব। সো উই মাস্ট স্টপ, আমাদের বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? গাছ কাটা। কাটা ইংরেজি কি? কাট। স্টপ ড্যাশ ডাউন ট্রি। এই যে আননেসেসারিলি, এই ওয়ার্ডটা নাম্বারে বসাইতে পারো। ডিফরেস্টেশন মিন এই যে কাটিং, এই কাটিংটা এখন বসাবো এই জায়গায়। ওই স্টপ কই, এই যে এই জায়গায় কাটিংটা বসাবো, এই কাটিংটা এই জায়গায় বসাবো।
আর আননেসেসারিলিটা চাইলে এই জায়গায় বসাইতে পারো। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি, মানে প্রয়োজন ছাড়াই গাছ কাটে, খালি টাকা কামানোর ধান্দা। সো এইখানে এখানে যে কাটিংটা আছে হুবাহু এফ নাম্বারে বসাবো। কেন বসাবো? কারণ পার্টিসিপল বলছে, পার্টিসিপল মানে আইএনজি, এই ধর কাটিং এর সাথে আইএনজি আছে, তো উই মাস্ট স্টপ, আমাদেরকে বন্ধ করতে হবে। স্টপ একটা ভার, দুইটা ভার পাশাপাশি বসলে এমনি পরেরটার সাথে আইএনজি যুক্ত হয়, প্রথম ক্লাসে পড়াইছি, এক্সারসাইজের প্রথম ক্লাসে, মডিফায়ারের প্রথম ক্লাসে না। তো উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি। তারপরে ইউজ এ পার্টিসিপল ড্যাশ ট্রি ইনডিসক্রিমিনেটলি, এই যেটা নাম্বারে লেখা যায়, ড্যাশ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি কমা উইল বি হ্যাজার্ডিয়াস, হ্যাজার্ডিয়াস মানে বিপজ্জনক, এটা জানো না লিখে নাও। হ্যাজার্ডিয়াস মানে কি পোলাপান? বিপজ্জনক। উইল বি হ্যাজার্ডিয়াস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স, ভবিষ্যতের অস্তিত্বের জন্য কি হবে বলতো পোলাপান? বিপজ্জনক হবে। ঠিক আছে, তাইলে কি বিপজ্জনক হবে? ড্যাশ ট্রি ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে গাছ কি করলে? কাটলে। কাটা তো একবার লেখছি, আবারও কি কাটা লিখবো? কাটিং কাটিং দুইবার হয়ে গেল। সো ভাই গাছ কাটা না লেখে এর একটা সিনোনিম লেখি, গাছ ধ্বংস করা, ধৈব অনুস্বর দন্তস, ধ্বংস ইংরেজি ডেস্ট্রয়। সো ডেস্ট্রয় দিয়ে লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। পার্টিসিপল মানে আইএনজি, ডেস্টিআরওয়াই আইএনজি, ডেস্ট্রয়িং, ডেস্ট্রয়িং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি মানে অবিবেচকের মতো গাছ ধ্বংস করা, উইল বি হ্যাজার্ডিয়াস ক্ষতিকর ফর আওয়ার এক্সিস্টেন্স। ইফ উই ডিস্ট্রয় ট্রি, অ্যাডভার্বিয়াল লিখতে বলছে, ওই যে র্যান্ডমলি লিখছিলাম না, এই ডিস্ট্রয় তো এখানেই দেওয়া আছে, দেখছো? সো এখান থেকে তোমরা ডিস্ট্রয়িং লিখতে পারো। সো কাটিং এখানে র্যান্ডম লিখছিলাম না, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ লিখতে বলছে, তার মানে র্যান্ডম এই ওয়ার্ডটা একটা না করে দুইটা করতে হবে, একটা প্রিপোজিশন বসিয়ে দিলেই হয়ে যায়। যারা কিনা ডিফরেস্টেশন প্যারাগ্রাফ পড়ছো তারা সবসময় লাইনটা পড়ছো, ডিস্ট্রয়িং ট্রিজ এট র্যান্ডম, কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম, এই এট র্যান্ডমটা এখন এখানে বসাই দিলাম। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ মানে একের অধিক, সো র্যান্ডম এটা তো একটা ওয়ার্ড, এর আগে অ্যাট বসাই দিলেই একের অধিক হয়ে গেল, এট র্যান্ডম শেষ। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, দুইটা ওয়ার্ড হয়ে গেল, এটা ফ্রেজ। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, আমরা যদি এইভাবে নির্বিচারে গাছ ধ্বংস করি, ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডিজার্ট, এই এক লাইন বারবার লেখে, ওই মরুভূমিতে পরিণত হয়ে যাবে। দ্য ড্যাশ টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, আচ্ছা গ্রিন হাউস ইফেক্ট মানে কি? ওই যে তোমার তাপমাত্রা বৃদ্ধি পাইলে দূষণ হয়, ওটাই তো গ্রিন হাউস ইফেক্ট। এখন টেম্পারেচার, টেম্পারেচার যদি নর্মালে থেকে তাইলে গ্রিন হাউস হয়, নাকি টেম্পারেচার বৃদ্ধি পাইলে গ্রিন হাউস হয়? অবশ্যই বৃদ্ধি পাইলে। বৃদ্ধি ইংরেজি কি? আর আই এস ই, রাইস। সো এই যে পার্টিসিপল বলছে আর আই এস আই এন জি, রাইজিং লিখলেই শেষ। অনেকে বলতে পারো স্যার বৃদ্ধি ইংরেজি ইনক্রিজ, সি আর ই এস, ইনক্রিজ, তাহলে লেখো ইনক্রিজ লেখো, কিন্তু পার্টিসিপল মানে আইএনজি না, ইন সি আর ই এস আই এন জি, তাহলে ইনক্রিজিং লিখবা, আবার লিখে দিচ্ছি, ইন সি আর ই এস আই এন জি, ইনক্রিজিং, ওই যে লিখছিলাম ওইটাই। দা ইনক্রিজিং টেম্পারেচার মানে ক্রমবর্ধমান টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, এটা কমন সেন্স, যারা আর্টস কমার্সে পড়ো তারাও জানো যে গ্রিন হাউস ইফেক্ট বৃদ্ধি পায় যখন তাপমাত্রাটা বাড়তে থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তারপরে নেসেসারি মেজার্স, প্রয়োজনীয় পদক্ষেপ, শুড বি টেকেন, অবশ্যই নেওয়া হবে। কেন নেওয়া হবে? ইনফিনিটিভ লিখতে বলছে। কেন নেওয়া হবে? বন্ধ করার জন্য, বন্ধ ইংরেজি কি? স্টপ। আর ইনফিনিটিভ দেখে তাই কি লিখবো? টু, টু স্টপ। কি স্টপ করব? এই যে প্যাসেজে প্রথমে আছে ওটা এখানে কপি পেস্ট, ডি
FORESTATION ডিফরেস্টেশন। সবাইকে থ্যাংক ইউ। চলে যাওয়ার আগে মানে বিদায় নেওয়ার আগে কিন্তু অলমোস্ট সবাই বিদায় নিছো, 2-3 জন হয়তো বা আসো, কারণ আমি এখানে দেখতেছি 6 জন লেখা, 6 জনের মধ্যে তো 3টা ডিভাইস আমার, তাহলে মনে হয় 2-3 জন আসো। তো যে 2-3 জন শেষ পর্যন্ত থাকছো, আমি ঠিক 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিছি, যে 2-3 জন শেষ পর্যন্ত আসো সবাইকে ধন্যবাদ। কারো কোশ্চেন থাকলে করো, নাহলে তোমরাও চলে যেতে পারো, কিছুই করার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।